হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু রান একাডেমি। তো আজকে আমরা আলোচনা করব 1857-এর আগে, 1857-র আগে যে ব্রিটিশ অ্যাক্ট মানে 1833 এবং 1853 নিয়ে। 1858 সম্পর্কে আমরা কিছু আলোচনা করব, পরবর্তীকালে নেক্সট লেসনে আমরা ডিটেলসে আলোচনা করব। তো আমরা শুরু করব। তার আগে প্রত্যেককে বলি যে প্রত্যেকে কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেল রমিলা হিস্ট্রিতে জয়েন করো। তোমাদের বেশ কয়েকদিন আমার আপলোড করা হয়নি, কারণ আমার কিছু সমস্যার জন্য। তো যেটা খুব শীঘ্রই কিন্তু আমাদের শুরু করা হবে। তো তোমরা প্রত্যেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেল জয়েন করে থাকো। আমরা আগামীকাল থেকেই কিন্তু পিডিএফ দেওয়া শুরু করব। তাহলে এখানে আমরা আজকে আলোচনা শুরু করব তো চার্টার অ্যাক্ট 1853-কে দিয়ে। আমি ফার্স্টেই দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা লাইনকে কিন্তু এখানে আমাদের হাইলাইট করা আছে। তো এখানে যে হাইলাইট করা রয়েছে, আমাদের 1833-এর অ্যাক্ট সম্পর্কে আমরা কি জানি? প্রথম আমরা এটা খুব ভালো করে জানি 1813, যাকে 20 বছর এক্সটেন্ড করা হয়েছে 1833। তো 33-এর প্রথম আমাকে জায়গাগুলো আমাকে মনে রাখতে হবে যে ফার্স্ট আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের মনোপলি রেস্ট্রিক্ট করে, মানে সভারেন পাওয়ার এস্টাবলিশ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওপরে ব্রিটিশ গভর্নমেন্টের। তো 1833 কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির পুরোপুরি আমরা দেখতে পারলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কিন্তু কমার্শিয়াল অ্যাক্টিভিটি বন্ধ করে দিল, করে একে একটি পলিটিক্যাল বডি তৈরি করা হয়। যে পলিটিক্যাল বডিকে আমাদের পলিটিক্যাল বডিকে কন্টিনিউ করবে আমাদের গভর্নরসদের দিয়ে। তো এই জায়গাটা কিন্তু খুব মনে রাখতে হবে যে কারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোল করবে। তার জন্য কোর্ট অফ ডিরেক্টর আমরা আগেই পড়েছিলাম, কোর্ট অফ ডিরেক্টর 24 জন কোর্ট অফ ডিরেক্টর, 6 জন বোর্ড অফ কন্ট্রোল মেম্বার। ঠিক আছে, তাহলে যেটা আমাদের এসেছিল কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল, কমার্শিয়াল অ্যাক্টিভিটি আর আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিকে, অ্যাডমিনিস্ট্রেশনকে ডিভাইড করেছিল 1784-তে পিটস ইন্ডিয়া অ্যাক্টে। ঠিক সেই একটা। তো এখানে আমরা দেখতে পারলাম, তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কমার্শিয়াল বডি আর অ্যাডমিনিস্ট্রেটিভ বডি এটা কিন্তু মেনশন করাই আছে। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নর জেনারেল বেঙ্গল যেটা যিনি ছিলেন আমাদের উইলিয়াম বেন্টিং, ওনাকে গভর্নর জেনারেল ইন্ডিয়া করে দিল এবং ওনার হাতে সমস্ত সিভিল এবং মিলিটারি পাওয়ারকে দিয়ে দিল। ঠিক আছে, এবং আমাদের যে প্রভিন্সিয়াল লেজিসলেচার ছিল, তো সেন্ট্রাল লেজিসলেচারকে এইভাবে সাজানো হলো, আর যে প্রভিন্সিয়াল লেজিসলেচার ছিল তাকে কি করা হলো, তার যে ল মেকিং পাওয়ার সেটাকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে আলটিমেট এখানে লকে কোডিফাই করার জন্য আমরা দেখলাম গভর্নর জেনারেল কাউন্সিলকে ছোট করে দেওয়া হয়েছিল 1813-তে। 3 জন মেম্বার, 4 জন মেম্বার আমরা 1773-এ আমরা দেখেছিলাম 4 জন মেম্বার, সেখান থেকে 3 জন মেম্বার করা হলো। 1833-এ আবার +1 করা হলো, ল মেম্বারকে অ্যাড করা হলো। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ল মেম্বার ল কোডিফাই করবে, কিন্তু তার কোনো ভোটিং পাওয়ার থাকবে না। ল কমিটি এখানে অ্যাডভাইজারি বডি হিসাবে কিন্তু থাকলো। তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি যে ওপেন কম্পিটিশন ফোরাম সিভিল সার্ভিসের ক্ষেত্রে সর্বপ্রথম আমরা দেখতে পেলাম 1833-এ ইন্ট্রোডিউস করা হলো এই ওপেন কম্পিটিশন সিস্টেমকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার জন্য। এছাড়াও আমরা কি দেখতে পারলাম যে হেলিবারি কলেজ, আমরা ফোর্ট উইলিয়াম কলেজ দেখেছিলাম ট্রেনিং পারপাসে, সিভিল সার্ভেন্টদের ট্রেনিং পারপাসে। এখানে আমরা ফার্স্ট দেখতে পারলাম যে অ্যাডমিট দ্য ফিউচার সিভিল সার্ভেন্ট, মানে আমরা সিভিল সার্ভেন্ট ট্রেনিংকে দুটো পার্টে ডিভাইড করলাম। তো যেটা হচ্ছে আমাদের যে বিভিন্ন রকম অ্যাডমিশন কোড বা আমরা বিভিন্ন রকম যে আদার আমাদের বিভিন্ন রকম ট্রেনিং বাদে যে বিভিন্ন রকম আমাদের অফিসিয়াল যে ডিপার্টমেন্ট যা রয়েছে সেটা হেলিবার কলেজ লন্ডনে থাকবে, আর ট্রেনিং যেটা সেটা ফোর্ট উইলিয়ামে থাকবে। তো এইভাবে দুটো পার্টে আমরা ডিভাইড করলাম। এছাড়াও আমরা আর কি দেখতে পারলাম, এখানে প্রথম ল মেম্বারকে দেখতে পারলাম, খুব ইম্পর্টেন্ট, ম্যাকলে, এবং সেই ম্যাকলেকে দিয়ে আমরা ম্যাকলে মিনিটও দেখবো, যাকে আমরা ইংলিশ এডুকেশন অ্যাক্ট বলি। এই লর্ড ম্যাকলে, যিনি কিন্তু ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরির জন্য গুরুত্বপূর্ণ। ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরির কথার অর্থ হলো চুইয়ে পড়া নীতি। চুইয়ে পড়া নীতি মানে হলো যে তোমার শিক্ষা ব্যবস্থা উঁচু স্তর, মিডল স্তর, এই দুজনকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থায়, লোয়ার ক্লাসকে এখানে কোনো প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো নেক্সট আমরা যেটা, এছাড়া আমাদের যে বিশপ মানে চার্চের যারা প্রিস্ট, ঠিক আছে,
তাদের উপরে এখানে খ্রিস্টান মিশনারিদের কন্ট্রোল করার কথা কিন্তু বলা হয়েছে। তো নেক্সট আমরা যেটা আলোচনা করব, তাহলে এই চার্টার অ্যাক্ট থেকে আমরা কি কি পেলাম। গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে গভর্নর জেনারেল ইন্ডিয়া মানে সেন্ট্রালাইজেশন অথরিটি এস্টাবলিশ করা হয়, ঠিক আছে। এছাড়া আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলিকে নষ্ট হতে দেখি। সেন্ট হেলিনা অ্যাক্ট, যার জন্য আমরা বলতে পারি সেন্ট্রালাইজেশন করা হয়, তো প্রভিন্সিয়াল লেজিসলেচারের কোনো লেজিসলেটিভ পাওয়ারই থাকে না, ঠিক আছে। এছাড়া ফার্স্ট ল কমিশন বা ল কমিটি এস্টাবলিশ হয়, সিভিল সার্ভিস আইডিয়া, ওপেন কম্পিটিশন ফোরাম কিন্তু এলো। তাহলে এই জায়গাগুলো, এছাড়া আমরা একটা পার্ট আলাদাভাবে দেখব, যেটা আমরা সেন্ট হেলিনা অ্যাক্ট 1833-এর অ্যাক্টকে কেন বলি। তো তার জন্য আমাদের এখানে কিছু দেখতে হবে। তো কি দেখতে হবে, খুব ভালো করে দেখো সেন্ট হেলিনা অ্যাক্ট কেন বলা হয়েছে। দেখো যখন আমরা দেখতে পেয়েছিলাম যে সেন্ট হেলিনা হচ্ছে আমাদের আইল্যান্ড বিটুইন আফ্রিকা অ্যান্ড সাউথ আমেরিকা, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পেয়েছিলাম যে এশিয়া আর ইউরোপ এই দুটোর মাঝখানে, ঠিক আছে, এই দুইয়ের মাঝখানে হলো সেন্ট হেলিনা একটা ছোট্ট দ্বীপ। এখান থেকে যখন ব্রিটিশ ট্রেড মানে সেই 1600 যখন থেকে 1600 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এশিয়া আফ্রিকাতে ট্রেড করতো, তখন এই সেন্ট হেলিনাতে কিন্তু হল্ট করতো, তারপর আবার ফের ইউরোপ, ঠিক আছে। তো এইটা ফার্স্ট আমাদের সেন্ট হেলিনা কিন্তু দখলে ছিল পর্তুগিজদের, সেখান থেকে ব্রিটিশদের, ঠিক আছে। এবং 1679 খ্রিস্টাব্দে ব্রিটিশদের কাছ থেকে ডাচেরা এটা কিন্তু আমাদের অধিকার করে নেয়। পরে গিয়ে যখন 1759 খ্রিস্টাব্দে ব্যাটল অফ বিদারাতে যখন ডাচরা পরাজিত হয়, তখন এই সেন্ট হেলিনা যে দ্বীপ, এটা কিন্তু আমাদের আলটিমেট কিন্তু আবার ফের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে কিন্তু চলে আসে। তাহলে 1833-এর বিশেষত্ব কি, যেখানে সেন্ট হেলিনা অ্যাক্ট আগে থেকেই তো ব্রিটেনের হাতে ছিল, তাহলে 1833 এখানে কি করলো, 1833 অ্যাক্ট কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে এই আমাদের সেন্ট হেলিনাকে কিন্তু ব্রিটিশ ক্রাউনের আন্ডারে নিয়ে এলো, মানে ব্রিটিশ ক্রাউনের অথরিটি এস্টাবলিশ হলো সেন্ট হেলিনা আইল্যান্ডে। সেই জন্য এই অ্যাক্টকে অ্যাকচুয়ালি এই অ্যাক্ট হচ্ছে ব্রিটিশ রুল এস্টাবলিশ করার অ্যাক্ট। এই অ্যাক্টটা অন্য অ্যাক্টের থেকে কিন্তু আলাদা। নেক্সট আমরা যেটা আলোচনা করব, সেন্ট হেলিনা সম্পর্কে এখানে ডিটেল ইনফরমেশন আছে, ভালো করে দেখবে। নেক্সট আমরা দেখতে পাবো 1833-এর অ্যাক্ট সম্পর্কে ডিটেল ইনফরমেশন। দেখছো সেন্ট্রালাইজেশন অথরিটি, যেটা আমি বলে দিলাম, গভর্নর জেনারেল বেঙ্গলকে গভর্নর জেনারেল ইন্ডিয়া করা, ঠিক আছে। ট্রেড পুরোপুরি আমাদের ট্রেড মনোপলি বন্ধ করে দেওয়া, কমার্শিয়াল অ্যাক্টিভিটি বন্ধ করে দিয়ে তাকে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বানানো। গভর্নরস বম্বে মাদ্রাজ ডিপ্রাইভ দেয়ার পাওয়ার্স অফ মেকিং ল, অ্যান্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রিটিশ কলোনি তৈরি করা হলো ইন্ডিয়াকে, অ্যান্ড ইন্ডিয়া ইট এন্ডেড আর্লিয়ার টু এক্সেপশন অলসো, অ্যান্ড ল কমিশন অ্যাপয়েন্টেড কনসলিডেটেড কোডিফাই ইন্ডিয়ান লস, সার্ভিস অ্যান্ড জবস আন্ডার কোম্পানি ওপেন ফর অল ইন্ডিয়ানসরা এখানে গভর্নমেন্ট সার্ভিসে অ্যাপয়েন্ট হতে শুরু করলো। ব্রিটিশ গভর্নমেন্ট শুড টেক সাম স্টেপস ফর ইমপ্রুভ দ্য কন্ডিশনস অফ দ্য স্লেভস ইন ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এখানে স্লেভারি অ্যাক্ট কিন্তু ইন্ট্রোডিউস হলো, কিন্তু এটা স্লেভারি অ্যাক্ট এনঅ্যাক্টেড হয় 1843 খ্রিস্টাব্দে লর্ড এলেনবার্গের সময়। নেক্সট প্রত্যেকে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা যেটা আলোচনা করব 1853 অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সর্বপ্রথম আমরা দেখতে পারলাম লেজিসলেটিভ এক্সিকিউটিভকে সেপারেট করা হলো 1853 অ্যাক্টের মাধ্যমে। কিভাবে করা হলো আমি তোমাদের একবার বুঝিয়ে দিই। সেন্ট্রাল লেজিসলেচার, এই সেন্ট্রাল লেজিসলেচারকে দুটো পার্টে ডিভাইড করা হলো, 6+6 এক্সিকিউটিভস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6+6 না, 6 হচ্ছে এক্সিকিউটিভ, 6 হচ্ছে লেজিসলেচার। তো 6 এক্সিকিউটিভকে মেনটেন করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। তো 6 এক্সিকিউটিভের মধ্যে কারা থাকবে, তো গভর্নর জেনারেল থাকবে এখানে, গভর্নর জেনারেল হেড, গভর্নর জেনারেলের মধ্যে এক্সিকিউটিভ কাউন্সিল এবং কমান্ডার ইন চিফ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট হচ্ছে 6 লেজিসলেটিভ কাউন্সিলার্স। এখানে লেজিসলেটিভে 6 লেজিসলেটিভ মেম্বার, তার মধ্যে কাউন্সিলর ফার্স্ট, কাউন্সিলর এবং আদার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট, আদার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ক্যালকাটা, ঠিক আছে। এছাড়া আমাদের মেম্বার বেঙ্গল, মাদ্রাজ,
বম্বে এবং আগ্রা প্রেসিডেন্সি আমাদের সর্বপ্রথম আমরা দেখতে পেয়েছিলাম আগ্রা প্রেসিডেন্সি ইন্ট্রোডিউস হয়েছিল কিন্তু আমাদের 1833-এ। 1853-র মাধ্যমে পাঞ্জাব এবং সিন্ধ দুই নিউ প্রেসিডেন্সি কিন্তু ইনক্লুড হয়। এছাড়া আমরা একে এই অ্যাক্টকে মিনি পার্লামেন্ট অ্যাক্ট বলি। কেন মিনি পার্লামেন্ট অ্যাক্ট বলা হয়? কারণ ব্রিটিশ পার্লামেন্টের ধাঁচে গভর্নর জেনারেল কাউন্সিলকে কিন্তু এখানে সাজানো হয়, সেই জন্য আমরা চার্টার অ্যাক্ট 1853-কে মিনি পার্লামেন্ট অ্যাক্ট কিন্তু বলে থাকি। ঠিক আছে, এছাড়া আমরা যে 1833-এ পড়েছিলাম যে আমাদের কাউন্সিলে মানে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে, ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আমাদের কি করা হয়েছিল, পলিটিক্যাল বডি বানানো হয়েছিল। তো যাদেরকে কারা মানে কারা দেখাশোনা করছে, কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল। তো কোর্ট অফ ডিরেক্টরদের সংখ্যা এখানে কমানো হয়েছিল, ওখানে 24, 33-এ 24, ওখান থেকে 18 করা হয়। এই 18-র মধ্যে 6 জন মেম্বারকে নমিনেট করবে ব্রিটিশ ক্রাউন। তাহলে অলরেডি প্ল্যানিং হচ্ছে যে ব্রিটিশ ক্রাউন আমাদের কিন্তু ভারতবর্ষে রুল করতে চাইছে। সেই কারণেই যখন 1853-তে মনোপলি এক্সটেন্ড করা হয় তার নির্দিষ্ট কোনো সময়সীমা এখানে দেওয়া হয় না, বাদবাকি প্রত্যেকটা অ্যাক্টে 20 বছর করে এক্সটেন্ড করা হয়েছিল। ঠিক আছে, তো ওপেন কম্পিটিশন কিন্তু ইমপ্লিমেন্ট হয়ে যায় এখানে। 1853-র উডেন ডেসপ্যাচ বা উড কমিটি তৈরি হয়েছিল ম্যাকলে কমিটিকে ফলো করে, এটা ইম্পর্টেন্ট। প্রথম লোকাল রিপ্রেজেন্টেশন ইন্ট্রোডিউস হল ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলে। এবার আমরা গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট 1858 ইম্পর্টেন্ট কি দেখবো এখানে। প্রথম গভর্নমেন্ট ইন্ডিয়া অ্যাক্ট একে 1858 একে আমরা গুড গভর্নেন্স অ্যাক্ট কিন্তু বলবো। এখানে আমরা পুরোপুরি কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অ্যাবলিশ করি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আবার পুনরায় ট্রেডিং কোম্পানিতে তৈরি করা হয়। এটা আমরা পরে আলোচনা করব, শুধু আমরা জেনে রাখবো এই 1858 অ্যাক্টের পরে কিন্তু ভারতবর্ষে ব্রিটিশ ক্রাউন রুল বা ব্রিটিশ সভারেন্টি এস্টাবলিশ হলো। ঠিক আছে, প্রত্যেকে ক্লিয়ার? যদি ক্লিয়ার না হও তাহলে আমাকে অবশ্যই কিন্তু বলবে। এখানে 1853 অ্যাক্ট, এই যে 12 জন মেম্বার, এই 12 জন মেম্বারের মধ্যে কারা কারা ছিল, এখানে রয়েছে ম্যাকলে কমিটি। দ্য কমিটি অন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ অ্যাপয়েন্টেড 1854। কার সময় হয়েছিল? দ্য কমিটি অন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, লর্ড ম্যাকলের রেকমেন্ডেশন। ঠিক আছে, এবং আমরা জানি যে আমাদের যে পাবলিক সার্ভিস কমিশন এস্টাবলিশ হয় তার সেই পাবলিক সার্ভিস কমিশনের ফাদার মানে ফাদার অফ পাবলিক সার্ভিস কমিশন কিন্তু আমরা লর্ড ম্যাকলেকে বলে থাকি। ঠিক আছে, থ্যাংক ইউ প্রত্যেককে বলা হচ্ছে রমিলা হিস্ট্রি টেলিগ্রাম চ্যানেল কিন্তু সবাই কিন্তু জয়েন করো, তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট অ্যাক্টকে নিয়ে। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট।